অন্য কোনো জটিলতা আছে নাকি? আপাতত নেই। আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। নীলা, নীলা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তিথিকে হসপিটালে নিয়ে গেছে। তিথির কি হয়েছে ডাক্তার? এখনো কিছু বলতে পারছি না। ওর শরীরটা অনেক আগে থেকেই খারাপ ছিল। আপু এর আগেও বাসা অনেকবার সিক হয়ে গিয়েছে, তাই না মা? তোকে ক্ষমা করা উচিত। প্লিজ অ্যাটলিস্ট তুই তো এভাবে কথা বলিস না। তিথি এরকম একটা অসুখ কেন হলো? অসুখ বিসুখ তো মানুষের হয়। ভাইজানের বাসায় একা। তিথিকে কে দেখবে, কি করবে বলো? তিথিকে আমার অনেক ভালো লেগেছে, অসম্ভব বুদ্ধিমতী একটা মেয়ে। আমার মধ্যে একটা ভালো লাগা জন্মেছে। এরপরই আমি বুঝতে পারি তিথি আপু তোমাকে ভালোবাসে। কোন হাসপাতালে? স্পেশাল কিউর হসপিটাল। তিথিকে যদি আমি এতদিন বড় করতে পারি তাহলে ওর চিকিৎসার ব্যয় আমি জোগাড় করতে পারি। আমি ট্রিটমেন্টের জন্য তিথিকে দেশের বাইরে নিয়ে যাব। ভাইজান নিষেধ করলেও আমি আর শুনবো না। তারপরেও তুমি ভাইজানকে একটু জানাও। জানাবো, অবশ্যই জানাবো, তবে এখন না। আমি আগে তিথির কাগজপত্রগুলো তৈরি করে নিই, ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। তারপরে আমি ভাইজানকে জানাবো। দরকার হলে আমি ভাইজানকে অমান্য করব। সব কিছুর উপরে আমার মেয়ের ট্রিটমেন্টটা। নিশ্চয়ই তিথির ভালো চিকিৎসা হবে। ওদিকে তো ভাইজান বাড়ি বিক্রি করে তিথির জন্য চিকিৎসার টাকা জোগাড় করছেন। ভাইজান যদি তোমার টাকা না নেয়? বাড়ি বিক্রি করবে কেন? এতদিনে তো তুমি ভাইজানকে চিনেছ, তিনি কখনোই কারো দয়া হাত পেতে নেননি। আমার মেয়ের জন্য আমি টাকা খরচ করব, এটা দয়া? কি বলছো তুমি রোমেনা? আহা, আমি সেই কথা বলছি না তো। টাকা তো আমি দিতে পারি, পারি না? তিথি তো আমার মেয়ে। মানলাম তিথি তোমার মেয়ে, কিন্তু তিথি তো ভাইজানেরও মেয়ে। সেটা কি তুমি অস্বীকার করতে পারো? না, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু তিথি এখন অসুস্থ। এই মুহূর্তে এ ধরনের ইগোতে ভোগার তো কোনো মানে হয় না। আমি তো ইগোর কথা বলিনি ভাবি। ভাইজান বাড়ি বিক্রি করে তিথির চিকিৎসার টাকা জোগাড় করছেন। ভাইজান দরকার হলে তিথিকে দেশের বাইরে নিয়ে যাবে। না, আমি চাই না এই বাড়িটা বিক্রি হোক। আমি তিথিকে দেশের বাইরে নিয়ে যাচ্ছি। অ্যাটলিস্ট তুমি কিছু বলো না। আমি কি বলবো ভাবি, তিথি তো তোমাদেরই মেয়ে। আমি কাল ভিসার জন্য দাঁড়াচ্ছি। বিকেলের মধ্যে সমস্ত মেডিকেল রিপোর্টগুলো পেয়ে যাব। ভিসাটা পেয়েই আমি ভাইজানকে জানাবো। আমার কেন যেন মনে হচ্ছে রোমানা, দেখো ভাইজান বাধা দেবে না। ভাইজান, আপনি বাসায় গিয়ে রেস্ট নেন, এরকম তো অনেকেই আছে। আজকাল আমি
মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি ভাইজান? আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাড়িটা বিক্রি করে দেব। তিথিকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে অনেক টাকা দরকার। বাড়ি বিক্রি করা ছাড়া আমি কোনো পথ দেখছি না। ভাইজান, আপনাদের 3 ভাই বোনের নামে তো ওই একটাই বাড়ি, ওটা যদি বিক্রি করে দেন তাহলে তার কিছুই থাকবে না। তাছাড়া বাড়িটা বিক্রি করতেও ঝামেলা আছে, ওটা 3 ভাই বোনের নামে রেজিস্ট্রি করা না। কিসের মধ্যে কি আলাপ শুরু করলে? ও মা, প্রসঙ্গ আসলে তাই বললাম, এই প্রপার্টিতে তো সবারই ভাগ আছে। আমি কথাটা এভাবে ভেবে দেখিনি। তিথির চিকিৎসায় অনেক টাকা। ভাইজান, আমার কথাকে আপনারা অন্যভাবে নেবেন না। তিথিকে তো আমাদের ভালো করে তুলতেই হবে, কিন্তু তার জন্য সবারই হেল্প দরকার। সেই জন্য আমি বলছিলাম যে বাড়িটা বিক্রি করার সময় খেয়াল রাখতে হবে কার কতটা অংশ আছে। বাধা তো, তুই বাড়া যাও তো, যত সব ফালতু বেচাল যাও। ভাইজান, আপনি ওর কথা কিছু মনে করবেন না, মেয়ে মানুষ তো। আপনি বাড়িটা বিক্রি করে দেন, আমার কোনো আপত্তি নেই। না দাঁড়া, আমাকে তো ভাবতে দে। আমি তো আসলে এভাবে ভাবিনি। আচ্ছা তুই যা, আমি দেখছি। চলো। সাগর, এই এদিকে আয় তো। আমার মাথাটা কিছু আসে না। বস না, আচ্ছা এই কি করা যায় বলতো? কিছু একটা করা উচিত, সেটা বুঝতে পারি। ভাইজান, হ্যাঁ, আজ রাত আপনি বাসায় যান। এইভাবে রাতের পর রাত জেগে থাকলে আপনার শরীর খারাপ করবে। না না, আমি ঠিক আছি। আজ আমি তিথির সঙ্গে থাকবো, আপনি বাসায় যান, দুশ্চিন্তা করবেন না। তুমি থাকবে? বাবা, মা, তুমি বাসায় যাও, আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না বাবা। আচ্ছা ঠিক আছে। তুমি ওকে একটু খাইয়ে দিও, আর ওষুধটা যেন সময় মতন খায়। আপনি দুশ্চিন্তা করেন না ভাইজান, আপনি যান। আসি। আমি বুঝতে পারলাম না যে আমি খারাপটা কি বললাম, সব মাথা মোটার দল। আরে বাবা, বাড়িটা বিক্রি না করলে মেয়েটা চিকিৎসা হবে কিভাবে? আমার ব্যবসার অবস্থা ভালো না। চুপ করো, খালি এক আছে ব্যবসার অবস্থা ভালো না। মেয়েটার চিকিৎসা হবে না আমি বললাম নাকি? মেয়েটার চিকিৎসা অবশ্যই হবে, তাকে আমরাও ভালোবাসি, কিন্তু একটা নির্দিষ্ট হিসাবে তো করতে হবে চিকিৎসাটা। ওর মা আসছে, আমি আসছি, আমরা আছি, ওর চাচা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন কি নাই? আত্মীয় স্বজনের সবাই মিলেই করবো। বাড়ি কেন বিক্রি করতে হবে? আজকে আল্লাহ না করুক যে মেয়েটার কিছু হোক, মেয়েটা যদি বাড়ি বিক্রি করলাম, আমরা চিকিৎসা করলাম, কিন্তু মেয়েটা বাঁচলো না, তখন এতগুলো লোক কোথায় গিয়ে ঠাই নেবে? আমাকে এটা তুমি বোঝাও। শোনো, মেয়েটার বাঁচানোর জন্য বাড়িটা আমাদের কোনো ব্যাপার না, কিন্তু যদি না বাঁচে তখন অন্য লোকগুলো কোথায় ঠাই নেবে? রাস্তায় ঠাই নেবে। ওইটা এখন বলা সোজা, কিন্তু তখন কিন্তু কেউ রাস্তায় ঠাই নেবে না।
আমার উপরে তোর অনেক রাগ, তাই না? না, আমি এখন ভীষণ অসুস্থ, তাই তুই আমাকে করুণা দেখাচ্ছিস। আমি আসলে ব্যাপারটা একটু বুঝতাম না। ভালোবাসা ব্যাপারটা আসলে ফুলের ঘ্রাণের মতো ছড়িয়ে পড়ে, অনুভব করা যায়। আমি এখন অনুভব করতে পারি। আমি এখন অনেক অসুস্থ। আমি এই সময় কেন অসুস্থ হলাম সাগর? আমার খুব ইচ্ছে করছে তোর সাথে ঘুরে বেড়াতে, তোর হাত ধরে ঘুরবো, ঠোঁট তুলে উদ্দেশ্যহীন ঘোরা সাগর। আমরা ঘুরবো, আমরা অবশ্যই আবার ঘুরবো। তুই সুস্থ হয়ে যাবি, আমরা একসঙ্গে আড্ডা দিব। আমি সাহস দিচ্ছি তোকে, আমি তোকে সাহস দিচ্ছি। আমার অনেক কথা জমে আছে সাগর তোকে বলার, অনেক কথার পাহাড় সাগর। আমি কবে বলবো তোকে অনেক কথা সাগর? বলবি তো। এই যে বছর পর বছর আমি অপেক্ষা করছি কেন? তোর কথা শুন, আমি আবার অপেক্ষা করব, আমি আবার শুনব। আমি যদি ফিরে না আসি, আমার কথাগুলো আর শোনা হবে না। ভুল কে বললো তুই ফিরে আসবি? তুই আবার আসবি, তুই আমার জন্য আসবি, আসতে তোকে হবে। আমার হাতটা শক্ত করে ধরে বসে থাক, আমার হাতটা শক্ত করে ধরে বসে থাক, আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি ধরে বসে আছি। কি ব্যাপার? তুই এতদিন কোথায় ছিলি? তোর কোনো খোঁজ খবর নেই। আমরা কি টেনশনে ছিলাম জানিস? কোথায় ছিলি এতদিন? আর এদিকে তিথির এই অবস্থা, একটা তো খোঁজ খবর নিতে হয় নাকি? আশ্চর্য একটা ছেলে।
ভাইয়া তুমি হ্যাঁ রে, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? তুই তো আসলে ভালো নেই, তুই ভীষণ অসুস্থ। সুস্থ আর অসুস্থের মধ্যে পার্থক্য কোথায় জানিস? সুস্থ হলে আমরা পৃথিবীটাকে ভালোবাসতে পারি না, আর অসুস্থ হলেই আমাদের অনেক বেশি ভালোবাসা বেড়ে যায়। আমার ভীষণ অসুস্থ হতে ইচ্ছা হয়। কেন ইচ্ছে করে জানিস? কারণ আমি ভালোবাসতে জানি না। বুকের ভিতর শূন্যতা নিয়ে ভালোবাসা যায় না, এমনকি নিজেকেও না। মাঝে মাঝে চোখ বন্ধ করলে আমার বাবার মুখ দেখতে পাই। আমি আমি তাকে বহুবার প্রশ্ন করেছি এই শূন্যতা অতিক্রমের উপায় কি। তিনি কোনো উত্তর দেন না, শুধু হাসেন। আমি জানি এই প্রশ্নের উত্তর একমাত্র বাবার কাছেই আছে। বাবার কাছ থেকে এই প্রশ্নের উত্তর আমার চাই। আমি আজীবন বাবার কাছে এই প্রশ্ন করে যাব। শূন্য হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়েছি দিদি, তাই হয়তো ফিরে এসেছি। কিন্তু এভাবে আর কতদিন? আমি জানি এটা চলতেই থাকবে, একটা চক্র অবিরাম চলতেই থাকবে। দিদি, তোর কাছে 100টা টাকা। দিদি